আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, আমরা টাইপ 4 এ আলোচনা করব রেওয়ামিলে যে সকল ভুল ধরা পড়ে এবং রেওয়ামিলে যে সকল ভুল ধরা পড়ে না। আমরা এটা সবাই জানি যে আমাদের রেওয়ামিল তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা রেওয়ামিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। আমাদের এই রেওয়ামিলের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেই সীমাবদ্ধতার কারণে রেওয়ামিলে আমরা ভুল করার পরেও আমাদের রেওয়ামিলের উত্তরটা মিলে যায়। আবার রেওয়ামিলের কিছু সুবিধাও রয়েছে, যেই সুবিধার ফলে আমরা বেশ কিছু ভুলও কিন্তু উদ্ঘাটন করতে পারি। তো আজকের এই টাইপে আমরা আলোচনা করব যে কোন ধরনের ভুল আসলে আমাদের রেওয়ামিলে ধরা পড়ে, কোন ধরনের ভুল আমাদের রেওয়ামিলে ধরা পড়ে না। তো আমরা টাইপ 4 এর বহু নির্বাচনী প্রশ্নে আমরা আলোচনা করব 75 থেকে 102 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে আমরা সবার প্রথম চলে যাই প্রশ্ন নাম্বার 75। ওকে, 75 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে ভাইয়া? বলেছে জমি ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? একটু আমাকে খেয়াল করা দরকার। জমি ক্রয় এটা একটা সম্পত্তি ক্রয় করা, তাই না? জমি বা ল্যান্ড এটা তো আমার জন্য সম্পত্তি। আমি সম্পত্তি ক্রয় করেছি, ওই সম্পত্তি ক্রয় করে এটাকে আমি ক্রয় হিসাবে অর্থাৎ ব্যয় হিসাবে আমি এটাকে ডেবিট করে দিছি। তার মানে একটু যদি আমরা খেয়াল করে দেখি, জমি ক্রয় এটা একটা সম্পদ, অথবা আমরা বলতে পারি এটা একটা মূলধন জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। আর পণ্য ক্রয় এটা একটা ব্যয়, বা আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় লেনদেন। আমরা ভুল করে কি করেছি যে একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করেছি, অথবা একটা সম্পত্তিকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছি। এই যে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করার ফলে আমাদের রেওয়ামিল হয়তো বা মিলে যাবে, বাট একটা ভুল কিন্তু থেকে যায়। সেই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। সেই ভুলটার নাম কি ভাইয়া? নাম হচ্ছে নীতিগত ভুল। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 76। 76-এ বলা আছে মূলধন জাতীয় ব্যয়কে, খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয়কে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়ে লিপিবদ্ধ করি। মাত্রই বললাম যে আমরা কোনো একটা মূলধন জাতীয় লেনদেন ওইটাকে যদি আমরা মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিখি, অথবা কোনো একটা মুনাফা জাতীয় লেনদেন ওইটাকে যদি মূলধন জাতীয় লেনদেনে লিখি, অর্থাৎ লেনদেনের যে ক্যাটাগরি, আমি ক্যাটাগরিটাই চেঞ্জ করে দিলাম, এর ফলে রেওয়ামিল মিলে। কিন্তু ভাই দেখো, আমাদের মূলধন জাতীয় ব্যয় এটাকে আমি ডেবিট করি, মুনাফা জাতীয় ব্যয় এটাকে আমি ডেবিটই করি। তো রেওয়ামিল করলে কিন্তু দিন শেষে রেওয়ামিল মিলে যাবে, বাট একটা ভুল থেকে যাচ্ছে। সেই ভুলটার নামই কি? আমাদের নীতিগত ভুল। তাহলে 76 নম্বর প্রশ্নের উত্তরও কত? ক, নীতিগত ভুল। এরপরে আমাদের 77 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে দেখো, বলা আছে গোলাপী বস্ত্রালয়ের হিসাব রক্ষক কাপড় ক্রয় 40,000 টাকার স্থলে কাপড় ক্রয় 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকার স্থলে 50,000 টাকা ডেবিট করেছে। কি করেছে ভাইয়া? 50,000 টাকা ডেবিট করেছে। তার মানে আমার ডেবিট করার কথা ছিল 40,000 টাকা, আমি আরো 10,000 টাকা অতিরিক্ত কি করছি? ডেবিট দেখাইছি। 10,000 টাকা অতিরিক্ত কি করছি? ডেবিট হিসাবে দেখাই দিছি, তাই না? আচ্ছা, এরপর আবার বলেছে কাপড় বিক্রয় 90,000 টাকা স্থলে 80,000 টাকা ক্রেডিট করেছে। তার মানে আমি কাপড় বিক্রি করছিলাম 90,000 টাকা, আমার 90,000 টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল করে কি করছি? 80,000 টাকা ক্রেডিট করে দিছি। 80,000 টাকা ক্রেডিট করে দিছি। তাহলে ঘটনাটা আমি কি ঘটাইছি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। এই ঘটনাটা ঘটাইছি এই যে আমি ডেবিট পাশে লেখার কথা ছিল কত? লেখার কথা ছিল 40,000, আমি লিখে দিছি কত? আরো 10,000 টাকা বাড়ায়া 50,000 টাকা লিখে দিছি ডেবিট পাশে, তাই না? আচ্ছা, তাহলে আর ক্রেডিট পাশে লেখার কথা ছিল 90,000, কিন্তু আমি ভুল করে লিখে দিছি কত? 80,000 টাকা। এটা হচ্ছে এই লেনদেনের কাহিনীটা।
আমাকে প্রশ্নে কি বলছে আমরা একটু দেখব। ওকে, আমাদের প্রশ্নে কি বলছে একটু দেখো। বলেছে গোলাপি বস্ত্রালয়ের হিসাব রক্ষকের ভুলটি কি ধরনের ভুল। এই তার ভুলটি কি ধরনের ভুল, তাই না? করণিক ভুল, পরিপূরক ভুল, নাকি লেখার ভুল। এই জায়গায় খেয়াল করে দেখো সে কি করছে, সে মূলত কোনো একটা হিসাব এন্ট্রি করতে গিয়ে ভুল করছে। তো আমি হিসাব লিপিবদ্ধ করতে গিয়ে যেই ভুলটা করি ওই ভুলটার নাম হচ্ছে করণিক ভুল। এবং এই করণিক ভুলটার মধ্যেও আবার কিছু প্রকারভেদ আছে। এই করণিক ভুলের মধ্যেও একটা প্রকারভেদ আছে, ওই টাইপের মধ্যে এটা আবার লেখার ভুলের মধ্যে চলে যায়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে করণিক ভুল, এবং করণিক ভুলের আন্ডারে এটা একটা লেখারও ভুল, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 78 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 78 নম্বর প্রশ্নে আমাদেরকে এখানে বলেছে যে রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে। দেখো আমরা রেওয়া মিলে বেশ কিছু ভুল করি, যেই ভুলগুলো আমরা ধরতে পারি, আবার কিছু কিছু ভুল করি যেই ভুলগুলো আসলে আমরা কখনোই কিন্তু ধরতে পারি না, অর্থাৎ ওই ভুলগুলো না ধরা অবস্থাতেই আমাদের রেওয়া মিল কিন্তু মিলে যায়, তাই না? তাহলে আমাকে বলেছে যে রেওয়া মিলে আমাদের কোন ধরনের ভুল আমরা আসলে ধরতে পারি বা কোন ধরনের ভুল আসলে ধরা পড়ে। দেখো আমাদের রেওয়া মিলের নীতিগত ভুল এটা কিন্তু ধরা পড়ে না, এইটা ধরা পড়ে না, নীতিগত ভুল এটা আমরা ধরতে পারি না। তাহলে ধরতে পারি কোনটা? ধরতে পারি আমরা লেখার ভুল, ধরতে পারি হচ্ছে আমরা টাকার অঙ্কের ভুল। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের 78 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে চলে যাব প্রশ্ন নম্বর 79। 79 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কলকবজা মেরামত 3000 টাকা মেরামত খরচ ডেবিট না করে কলকবজা হিসাবকে ডেবিট করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? খেয়াল করে দেখো, আমি কলকবজা মেরামত করছি, তাই না? দেখো একটা মেরামত হইতে পারে এমন যে আমি ওই সম্পত্তিটা কেনার পরে এমন কিছু সার্ভিসের দরকার পড়ছে যেটা না হইলে আসলে আমি ওই মেশিনটা বা ওই যন্ত্রপাতিটা ব্যবহারই করতে পারবো না। যদি কোনো একটা সম্পত্তি কেনার পরে কার্য উপযোগী করার জন্য কোনো মেরামত ব্যয় করতে হয়, তাহলে ওই মেরামত ব্যয়টাকে আমরা সম্পত্তির দামের সাথে যোগ করে দিই। কিন্তু আমরা যদি সম্পত্তিটা ব্যবহার করতে করতে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওই সম্পত্তির কোনো একটা মেরামতের দরকার পড়ে, ওই মেরামত ব্যয়টাকে আমরা কখনোই সম্পত্তির দামের সাথে যোগ করি না, ওইটাকে আমরা আসলে ব্যয় হিসাবে দেখাই। তাহলে এইখানে যে আমরা কলকবজা মেরামত করছি এটা কিন্তু আমার জন্য একটা ব্যয়, এটা আমরা ব্যয় হিসাবে দেখাবো। না দেখায়া এই যে কি বলছে দেখো, মেরামত হিসাবে ডেবিট না করে আমি কলকবজা হিসাবে ডেবিট করে দিয়েছি। অর্থাৎ এই মেরামত ব্যয়টাকে আমি ব্যয় হিসাবে উল্লেখ না করে আমি সম্পত্তি হিসাবে উল্লেখ করে দিছি। তাহলে মেরামত এটা একটা ব্যয়বাচক হিসাব, আমি ব্যয়বাচক হিসাবটাকে ব্যয় হিসাবে না দেখায়া এই ব্যয়বাচক হিসাবটাকে আমি সম্পত্তিবাচক হিসাবে দেখাই দিছি। তার মানে একটা মুনাফা জাতীয় লেনদেনকে আমি মূলধন জাতীয় লেনদেন হিসাবে উল্লেখ করেছি বা লিপিবদ্ধ করেছি আর কি। এই যে একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছি, এটাকে আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। কি ধরনের ভুল ভাইয়া? নীতিগত ভুল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 80। বলা আছে আসবাবপত্র হিসাবের পরিবর্তে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটা কোন ধরনের ভুল? এটাও নীতিগত ভুল। তার কারণ আসবাবপত্র এটা আমার জন্য একটা সম্পদ, এটা আমার জন্য কি একটা সম্পদ। এই সম্পত্তিটাকে আমি সম্পদ হিসাবে না দেখায়া ক্রয় হিসাব অর্থাৎ ব্যয় হিসাবে দেখাইছি। অর্থাৎ আমি একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছি। এই যে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করাকে আমরা যেই ভুলের আওতায় নিয়ে আসি সেটা হচ্ছে নীতিগত ভুল। কিগত ভুল ভাইয়া? নীতিগত ভুল। চলে যাই প্রশ্ন নাম্বার 81। 81 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 81 নম্বর প্রশ্নে বলেছে কলকবজা বিক্রয় 40,000 টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। ঠিক একই কাহিনী, কলকবজা বিক্রয় করার ফলে আমার উচিত ছিল কলকবজা নামের সম্পত্তি কমে যাবে, তো কলকবজা হিসাবকে ক্রেডিট করে দিব, এটা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা কি করে দিছি? আমরা
বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিছি, তাই না? তার মানে একটা সম্পত্তিবাচক হিসাবকে আমি আয়বাচক হিসাবে দেখাইছি, একটা মূলধন জাতীয় লেনদেনকে আমি মুনাফা জাতীয় লেনদেন হিসাবে দেখাইছি। এই যে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করার ফলে যেই ভুলটা আমাদের হয় সেই ভুলটাকে আমরা বলি নীতিগত ভুল। আচ্ছা, আমাদের 82 নম্বর প্রশ্নে কি বলা আছে? 82 আর 83-র জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। আচ্ছা, আমরা উদ্দীপকটা পড়ব, একটু দেখি আমাদের উদ্দীপক পড়ার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে বলেছে 82 ও 83-র জন্য, এখানে বলেছে দেখো, বিথি ব্রাদার্সের হিসাব রক্ষক দেনাদার হিসাবের 56,000 টাকার স্থলে 65,000 টাকা, অর্থাৎ আমার দেনাদার হিসাব লেখার কথা ছিল 56,000 টাকা, কিন্তু আমরা ওইটা লিখে ফেলছি কত? 65,000 টাকা, তাই না? তার মানে এখানে আমরা অলমোস্ট দেনাদার হিসাবে ডেবিট পাশে, কোন পাশে? ডেবিট পাশে 9,000 টাকা বেশি লিখছি। 9,000 টাকা কি লিখছি? বেশি লিখছি। আবার পাওনাদার হিসাব 78,000 টাকার স্থলে 87,000 টাকা লিখছি, তাই না? তার মানে পাওনাদার যেহেতু ক্রেডিট করতে হয়, তার মানে আমরা ক্রেডিট পাশেও অলমোস্ট 9,000 টাকা বেশি লিখে ফেলছি, তাই না? তার মানে দেখো, এখানে কিন্তু আমি দুইটা ভুল করছি। এখানে আমি দুইটা ভুল করছি। একটা ভুল করছি, ডেবিট পাশে 9,000 টাকা বেশি লিখছি। আরেকটা ভুল করছি, আমি ক্রেডিট পাশে 9,000 টাকা বেশি লিখছি, তাই না? তাহলে তুমি ধরে নাও, যদি এইরকম হইতো, আমার রেওয়া মিলের মনে করো যে ডেবিট ও ক্রেডিট পাশের উভয় পাশের যোগফল মনে করো 50,000 50,000 যদি হইতো, আর আমি যদি দুই পাশেই 9,000 9,000 বেশি লিখতাম, তাহলে এই পাশেও হইতো কত? 59,000, এবং এই পাশেও হইতো কত? 59,000। তার মানে আমি 9,000 টাকা বেশি লেখার পরেও আমার কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে? তার কারণ আমি একটা ভুল করার মাধ্যমে আরেকটা ভুলকে কারেকশন করে ফেলছি। ভাইয়া, আমি এই ডেবিট পাশে 9,000 টাকা বেশি লিখছি, এটা কিন্তু একটা ভুল ছিল আমার জন্য। এই ভুলটা আবার কারেকশন হয়ে গেছে ক্রেডিট পাশে 9,000 টাকা বেশি লেখার কারণে। এই যে একটা ভুলের ফলে আরেকটা ভুল সংশোধিত হয়ে যায়, বা একটা ভুলের ফলে আরেকটা ভুল ঢাকা পড়ে যায়, বা আরেকটা ভুল দেখা যায় না, এটাকে আমরা বলি হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ কি করে? এরা একে অপরের দোষটাকে ঢাইকা রাখে। এরা কি করে? একে অপরের দোষটাকে কিছুটা ঢেকে রাখার চেষ্টা করে, তাই না? তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে পরিপূরক ভুল। এরপর আমরা চলে যাব আমাদের 83 নম্বর প্রশ্নে। কি বলেছে? বলেছে যে উপর্যুক্ত ভুলের কারণে, অর্থাৎ উপরে আমরা যে পরিপূরক ভুলটা করলাম, এই ভুলের কারণে অনিশ্চিত হিসাব খুলতে হবে না, আমার রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে, তাই না? এই যে রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে, উভয় হিসাব সমপরিমাণের বেশি লেখা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা হিসাবেই 9,000 টাকা বেশি লিখছি। দুইটা হিসাবে আমি কি করছি? 9,000 টাকা বেশি লিখছি। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে ভাইয়া? 2 ও 3 আছে হচ্ছে আমাদের গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্নে বলেছে, 84 নম্বর প্রশ্নে বলা আছে, যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। ভাইয়া, কিছু কিছু ভুল আছে যেটা আমাদের রেওয়া মিলে কখনো আইডেন্টিফাই করা সম্ভব হয় না। কিছু কিছু ভুল আছে যেটা আমরা রেওয়া মিলে কি করতে পারি না? ধরতে পারি না, তাই না? তাইলে রেওয়া মিলে ধরা পড়ে না এমন ভুলগুলা কি কি? বাদ পড়ার ভুল, তারপরে হচ্ছে আমাদের লেখার ভুল, নাকি আমাদের পরিপূরক ভুল? একটু খেয়াল করে দেখো, পরিপূরক ভুল যে ধরা পড়ে না, এটা আমরা মাত্রই দেখলাম যে পরিপূরক ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এর পাশাপাশি বাদ পড়ার ভুলও আমাদের রেওয়া মিলে ধরা পড়ে না। তার কারণ আমি কোনো একটা লেনদেন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করি নাই, কোনো একটা লেনদেন আমি সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করি নাই, তাহলে ওই লেনদেনটা তো আমার ওটা তো আমার আসলোই না, তো ওইটা কিন্তু ধরা পড়বে না। পাশাপাশি আমার কি হয় না, লেখার মাধ্যমে যে ভুলটা করি ওই ভুলটাও আসলে আমার ধরা পড়ে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3 কই আছে ভাইয়া? আছে হচ্ছে ঘ নাম্বারে। আচ্ছা, এরপরে 85 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংগঠিত হয় তাকে কি বলে?
আমি আমার হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় আমি কিছু ভুল করে ফেলতে পারি, ওই ভুলটাকে আমরা কি বলি? ওই ভুলটাকে আমরা বলি হচ্ছে বেদাখিলার ভুল। খেয়াল করো, হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় মনে করো যে আমি জাবেদা করলাম, মনে করো দেনাদার রহিম হিসাব, খতিয়ানে লেখার সময় আমি এই জিনিসটা দেনাদার করিম হিসাবে লিখে ফেললাম। তার মানে কি এইখানে আমি দাখিলাটাই কিন্তু ভুল দিয়ে ফেললাম, তাই না? এইখানে আমি কি করে ফেললাম ভাইয়া? এখানে কিন্তু আমি দাখিলাটাই ভুল দিয়ে ফেলছি। তাহলে এই যে আমি দাখিলাটা ভুল দিয়ে ফেললাম, এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি হচ্ছে বেদাখিলার ভুল। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে পরের পৃষ্ঠায়। ওকে, 86 নম্বর প্রশ্ন। 86 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। আচ্ছা, বলেছে অফিস কক্ষের চুনকাম করার খরচ দালান কোঠা হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কি ধরনের ভুল? দেখো, অফিস কক্ষের চুনকাম করার খরচ অর্থাৎ আমরা এটা বলতে পারি যে রুম বা দেয়াল রং করে না, ওই রং করার খরচ। তো এই যে আমরা যখন কোনো কিছু রং করি বা রং করার খরচ, এটা কিন্তু ভাই আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় বা আমার প্রতিষ্ঠানের সাধারণ একটা ব্যয়, তাই না? আমি এই ব্যয় হিসাবটাকে কি করছি? ব্যয় হিসাবটাকে দালান কোঠা হিসাব নামে ডেবিট করছি। অর্থাৎ আমি যে দেওয়ালে রং করলাম, ওই রংটাকে আমি সম্পত্তি হিসাবে বিবেচনা করতেছি। তো এই জিনিসটা তো করা যাবে না। এই যে চুনকাম করা বা দেওয়ালের রং করার যে ব্যয়টা, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। আমরা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লিখেছি। তো মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখার ফলে যেই ভুলটা হয়, ওই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। আচ্ছা, এরপর 87তে বলেছে হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে সংগঠিত হয়। দেখো, আমাদের যে হিসাব বিজ্ঞানের যেই রীতিনীতিগুলো আছে, এই রীতিনীতিগুলো লঙ্ঘিত হয় বা এই রীতিনীতিগুলো আমরা ডিস্ট্রয় করি, ব্রেক করে ফেলি। কোনটার মাধ্যমে আমরা করে ফেলি? হচ্ছে নীতিগত ভুলের কারণে। দেখো ভাইয়া, আমরা আসলে এগুলো সবই আমার জন্য ভুল, বাট নীতিগত ভুলটাকে আমরা আসলে ওই অর্থে ভুল হিসাবে বিবেচনা করতে চাই না, কারণ এটা তো আসলে হিসাব বিজ্ঞানের মৌলিক জায়গাতে আসলে এই জিনিসটা ভুল হয়ে যায়, বা হিসাব বিজ্ঞানের একদম যে নীতিগত বিষয়বস্তুগুলো আছে ওইগুলো নিয়ে আসলে টানাটানি পড়ে যায় আসলে আমরা এই ভুলটা করলে, নীতিগত ভুলটা করলে। কারণ তুমি দেখো যে তুমি একটা সম্পত্তিকে ব্যয় হিসাবে দেখাচ্ছ, তুমি একটা ব্যয়কে সম্পত্তি হিসাবে দেখাচ্ছ, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা ভুল বা অনেক বড় একটা ক্রাইম জিনিসটা। চলে যাব প্রশ্ন নাম্বার 88-র মধ্যে। 88 নম্বর প্রশ্নে কি বলেছে? যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয় 5000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হইলে কোন ধরনের ভুল? নীতিগত ভুল। মনে রাখবা, নীতিগত ভুল এটা তোমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। নীতিগত ভুল এটা তোমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে জায়গা থেকে। দেখো, আমরা যত প্রশ্ন সমাধান করছি ম্যাক্সিমামই কিন্তু নীতিগত ভুল থেকে। আমার যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয়, এটা আমার জন্য একটা ব্যয়, এটাকে আমি ব্যয় হিসাবে লিখবো। এটা একটা মুনাফা জাতীয় লেনদেন, এটাকে আমি মেরামত ব্যয় হিসাবে লিখবো। কিন্তু না করে আমি এটাকে যন্ত্রপাতি হিসাবে, সম্পত্তি হিসাবে অথবা মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছি বা লিপিবদ্ধ করার চেষ্টা করছি। তাহলে এটা আমার জন্য কি ধরনের ভুল হবে? নীতিগত ভুল হবে। এরপরে 89 নম্বর প্রশ্নে বলেছে রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে। ভাইয়া, আমার রেওয়া মিলে আমি ভুল করার পরে আমার যেই ভুলগুলো ধরা পড়ে যাবে, যেই ভুলগুলো ধরা পড়ে যাবে সেটা হচ্ছে কি বাদ পড়ার ভুল, আর এটা হচ্ছে কি লেখার ভুল। এই রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে সেটা হচ্ছে কি বাদ পড়ার ভুল আর হচ্ছে লেখার ভুল। ধরা পড়ে না কোনটা? এই ধরা পড়ে না হচ্ছে আমাদের নীতিগত ভুল, ধরা পড়ে না, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্নটায় আমরা চলে যাব। এরপরের প্রশ্ন, আচ্ছা এর উত্তর 1 আর 2। হ্যাঁ, 90 নম্বর প্রশ্নটায় আমরা দেখি। 90 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনটিকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলে? কোনটিকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলে? দেখো, রেওয়া মিলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমি রেওয়া মিলে ভুল করার পরেও ভুলগুলোকে ধরতে পারি না। এবং কোন ভুলটাকে আমরা আসলে আইডেন্টিফাই বা ধরতে পারি না? সেটা হচ্ছে পরিপূরক ভুলকে আমরা ধরতে পারি না। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা 91 নম্বর প্রশ্নে। 91 নম্বর প্রশ্নের জন্য একটা
উদ্দীপক আমাদেরকে পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে আমরা দেখি, বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 91 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলা আছে সুরমা এন্টারপ্রাইজের হিসাব রক্ষক অফিসের ভাড়া 30,000 টাকা ভুলে অফিস খরচ হিসাবে ডেবিট করেছেন। দেখো আমার অফিস ভাড়া হিসাবকে ডেবিট করার কথা, তাই না? অফিস ভাড়া হিসাব ডেবিট করার কথা না করে আমি কি করছি ভাইয়া, অফিস খরচ হিসাবকে ডেবিট করে দিছি, তাই না? অফিস খরচ হিসাবকে ডেবিট করে দিছি। ভাই দুইটাই ডেবিট, দুইটাই কিন্তু আমার জন্য ব্যয়। ভাইয়া খেয়াল করো, দুইটাই ডেবিট, দুইটাই আমার জন্য ব্যয়। রেওয়ামিল কিন্তু মিলে যাবে, রেওয়ামিল মেলা নিয়ে কিন্তু কোনো অসুবিধা এখানে হইতেছে না। কিন্তু এর পরেও আমি এখানে একটা ভুল করে ফেলছি। ভুল করে ফেলছি এটা যে আমি এখানে দাখিলাটা ভুল দিছি, অর্থাৎ অফিস ভাড়া লেখার জায়গায় আমি অফিস খরচ লিখে ফেলছি। তাহলে এখানে আমার ভুলটা কোন জায়গায়? এখানে আমার ভুলটা হচ্ছে দাখিলার ভুল। তাহলে এটাকে আমরা কি ভুল বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বেদাখিলার ভুল। এরপরের প্রশ্নটা আমরা দেখব। 92 নম্বর প্রশ্নে বলেছে কলকবজা ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এটা নীতিগত ভুল। নীতিগত ভুল নিয়ে আর কথা বলবো না। আমি কলকবজা ক্রয় করছি, কলকবজা আমার জন্য একটা সম্পত্তি, ওই সম্পত্তিটাকে আমি কি করে ফেলছি, ক্রয় নামে বা ব্যয়ের নামে লিপিবদ্ধ করে ফেলছি। তাহলে এটা তো আমার জন্য একটা ব্যয়। তো ব্যয়টাকে তো মানে সম্পত্তিকে তো আমরা ব্যয় নামে লিখতে পারি না, তাই না? সম্পত্তিটাকে সম্পত্তি নামে লিখতে হবে। এই যে সম্পত্তিকে আমি ব্যয় হিসাবে লিখি বা ব্যয়কে আমি সম্পত্তি হিসাবে লিখি, এই ভুলটাকে আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। আচ্ছা, এরপরে আমরা দেখি 93 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে পুরাতন মেশিন বিক্রয় 20,000 টাকা বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করার ভুল কোনটি? খেয়াল করো ভাইয়া, আমার পুরাতন মেশিন বিক্রি করে দিছি, এই জাবেদাটা হওয়ার কথা ছিল নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে যেহেতু মেশিন বিক্রি করছি তার মানে মেশিন হিসাব ক্রেডিট। জাবেদা হওয়ার কথা ছিল এইটা, কিন্তু কি বলছে, বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলছি। তার মানে আমি জাবেদা দিয়ে ফেলছি হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে নগদান হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, নগদান হিসাব আমি ডেবিটই করছি। এই ক্ষেত্রে কিন্তু আমি ভুল করি নাই। ভুলটা কোন জায়গায় করছি ভাইয়া? আমি দেখো মেশিন হিসাব হওয়ার কথা ছিল ক্রেডিট, আমি মেশিন হিসাবকে ক্রেডিট না করে আমি ভাইয়া বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিছি। এখন মেশিন এটা একটা সম্পত্তিবাচক লেনদেন, তাই না? আর বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন। আরো যদি সহজভাবে বলি, মেশিন এটা একটা মূলধন জাতীয় লেনদেন আর বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় লেনদেন। তার মানে কি ভাইয়া, আমি একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছি। একটা মূলধন জাতীয় লেনদেনকে কি হিসাবে লিপিবদ্ধ করছি? মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করছি। আর এই ধরনের ভুলগুলোকে আমরা বলি নীতিগত ভুল। এই ধরনের ভুলগুলোকে কি বলি? আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। এরপরে বলা আছে পরিপূরক ভুলকে অন্য কি নামে অভিহিত করা হয়? দেখো পরিপূরক ভুল এরা হচ্ছে কি, মানে এরা কি করে, একে অন্যের দোষটাকে ঢাকা ফেলে। মনে করো ভুল আমিও করছি, ভুল তুমিও করছো, দুইজনে মিলে চুপচাপ আছি, কেউ কারো দোষ দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই কারণে পরিপূরক ভুলকে বলা হয় স্বয়ং সংশোধনক ভুল। অর্থাৎ এমন একটা ভুল যেই ভুল করার ফলে অন্য আরেকটা ভুল কি হয়ে যাচ্ছে, মানে ওই ভুলটা কাটাকাটি হয়ে যাচ্ছে। মানে আমি আগে একটা ভুল করলাম, এখন একটা ভুল করলাম, ভুলে ভুলে কাটাকাটি হয়ে কি যাচ্ছে, আমার জিনিসটা সঠিক হয়ে যাচ্ছে আর কি। 95 নম্বর প্রশ্নটা দেখি। বলা আছে যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে ভাই যন্ত্রপাতি ক্রয়, তাই না? আচ্ছা, আমি যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমার জাবেদা দেওয়া উচিত হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কিন্তু আমি কি করে ফেলছি, ক্রয় হিসাবটা ডেবিট করে ফেলছি, তাই না? তার মানে আমি ভুল করে জাবেদা দিয়ে ফেলছি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই জায়গায় ঘটনাটা কি ঘটলো দেখো ভাইয়া, নগদান হিসাব ক্রেডিট
নগদান হিসাব ক্রেডিট, দুই জায়গাতে আমার নগদান ক্রেডিট আছে, নগদানে কোনো অসুবিধা নেই। ভুল আমি যেটা করে ফেলছি সেটা হচ্ছে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট না লিখে আমি ক্রয় হিসাবকে ডেবিট করে ফেলছি। যন্ত্রপাতি এটা একটা সম্পত্তিবাচক হিসাব, ক্রয় এটা একটা ব্যয়বাচক হিসাব, অথবা আমরা বলতে পারি যন্ত্রপাতি এটা একটা মূলধন জাতীয় লেনদেন এবং ক্রয় এটা একটা মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা ভুলটা কি করছি, একটা সম্পত্তিবাচক হিসাবকে ব্যয়বাচক হিসাবে লিখছি, অথবা আমি বলতে পারি একটা মূলধন জাতীয় লেনদেনকে আমি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছি। এবং এই ধরনের যে ভুল সেটাকে আমরা বলি নীতিগত ভুল। সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে নীতিগত ভুল। এরপর আমরা চলে যাব আমাদের 96 নম্বর প্রশ্নে। বলা আছে নিচের কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসে? ভাইয়া মনে রাখা লাগবে, আমার প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পদ, যে সমস্ত ব্যয় এবং যেই সকল উত্তোলন রয়েছে এই হিসাবগুলোকে আমরা ডেবিট পাশে লিখি। এই হিসাবগুলোকে আমরা কোথায় লিখি? ডেবিট পাশে লিখি। তাহলে আমাকে বলছে নিচের কোনটি ডেবিট পাশে বসবে? দেখো, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া এটা একটা আয়, আয় হিসাবকে আমরা ক্রেডিট পাশে লিখি। প্রাপ্ত বাট্টা এইটাও একটা আয়, আয় হিসাবকে আমরা কোন পাশে লিখি? ক্রেডিট পাশে লিখি। প্রাপ্ত সুদ এইটাও আমার জন্য একটা আয়, আয় হিসাবকে আমরা ক্রেডিট পাশে লিখি। এরপরে হচ্ছে আমাদের প্রাপ্য বিল, প্রাপ্য বিল হচ্ছে একটা সম্পদ এবং যেমনটা বলেছিলাম সম্পত্তিগুলোকে আমরা লিখি ডেবিট পাশে। তো প্রশ্নে তো আমাকে এটাই চাইছে যে ডেবিট দিকে কোনটি লেখে বা ডেবিট দিকে কোনটা বসে। উত্তর কি হবে ভাইয়া? ডেবিট দিকে আমরা লিখি হচ্ছে প্রাপ্য বিল। কোনটা লিখি ভাইয়া? প্রাপ্য বিল। এরপরে বলা আছে সম্পূরক ভুল রেওয়া মিলে কি হয়? ভাইয়া সম্পূরক ভুল রেওয়া মিলে কি হয়? রেওয়া মিলে ধরা যায়, রেওয়া মিলে ধরা যায় না, কি হয় আসলে? আমাদের সম্পূরক ভুল বা এটার আরেক নাম হচ্ছে পরিপূরক ভুল, এটার আরেক নাম হচ্ছে স্বয়ং সংশোধনমূলক ভুল। এই ভুলটা কি করে? একটা ভুল করার মাধ্যমে অন্য আরেকটা ভুল সংশোধিত হয়ে যায়। একটা ভুলের মাধ্যমে অন্য আরেকটা ভুল কি হয়? সংশোধিত হয়ে যায়। এই কারণে এই ভুলটাকে আমরা চাইলেও কি করতে পারি না, এই ভুলটাকে আমরা চাইলেও হিসাবে ধরতে পারি না, মানে এই ভুলটা আসলে ধরা যায় না, এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়ে না। এরপর আমরা চলে যাব তার পরের প্রশ্নটায়। আচ্ছা, তার পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 98 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 98 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 98 নম্বর প্রশ্নে বলেছে রেওয়া মিলে প্রধানত কত প্রকার ভুল হতে পারে যা ধরা পড়ে না? ভাইয়া খেয়াল করো, রেওয়া মিলে প্রধানত কত প্রকার ভুল হইতে পারে যেই ভুলগুলো আমাদের কি হয় না, যেই ভুলগুলো আমাদের ধরা পড়ে না। এখন দেখো, রেওয়া মিলে আমরা অনেক ধরনের ভুল করি, নীতিগত ভুল করি, আমরা বাদ পড়ার ভুল করি, আমরা করণিক ভুল করি, আমরা লেখার ভুল করি, আমরা বেদাখিলার ভুল করি, এরকম অনেকগুলো ভুল কিন্তু আমরা করি, তাই না? এর মধ্যে কয়টা ভুল আছে যেই ভুলটা আসলে আমাদের রেওয়া মিলে ধরা পড়ে না, তাই না? উত্তর হচ্ছে কি 6 প্রকারের ভুল আছে। তোমরা দেখবা যে আমাদের বইয়ের মধ্যে পাঠ্য বই একটা টেবিল দেওয়া আছে ভুল দিয়ে, করণিক ভুল, নীতিগত ভুল, তারপরে ওইগুলোর মধ্যে আবার টাইপ আকারে ভাগ করা আছে যে কি কি ভুল রয়েছে, সেগুলো তুমি গুনে দেখবা যে এখানে 6 প্রকারের ভুল আছে যেগুলো আমাদের রেওয়া মিলে ধরা পড়ে না। কথা বুঝা গেছে? এরপর আমরা চলে যাব 99 নম্বর প্রশ্নে। করণিক ভুলকে কয় ভাগে বিভক্ত করা যায়? করণিক ভুলকে আমরা মূলত ভাগ করতে পারি 4 ভাগে। ভাইয়া দেখো, এই প্রশ্নগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন বলতে আমি বোঝাচ্ছি মুখস্থ বিদ্যার যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে। তো যেগুলো মুখস্থ বিদ্যার প্রশ্ন ওইগুলো আসলে খুব একটা এক্সপ্লেন করার সুযোগ থাকে না, থাকলে ইনশাল্লাহ তোমরা আমাকে ভালো করে চিনো যে আমি এটা এক্সপ্লেন করে যাইতাম। কোন ভুলকে করণিক ভুল বলা হয় না? ভাইয়া কোন ভুলকে আমরা করণিক ভুল বলি না? সেটা হচ্ছে নীতিগত ভুল। সেটা হচ্ছে কি? নীতিগত ভুল। মনে রাখবা, পরিপূরক ভুল, লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, এগুলো সব হচ্ছে আমার করণিক ভুল। নীতিগত ভুল এটা আমাদের করণিক ভুলের মধ্যে পড়ে না। তাহলে উত্তর কত? 100 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক।
চলে যাব প্রশ্ন নাম্বার 101। 101 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে 500 টাকার একটি লেনদেন লিপিবদ্ধ করার সময় 50 টাকা লেখা হলে তা ভুলের কোন শ্রেণীর অন্তর্গত হবে? অর্থাৎ আমার কোন একটা লেনদেন, যে লেনদেনটা হচ্ছে 500 টাকার, যে লেনদেনটা কি 500 টাকার, ওই 500 টাকার একটা লেনদেন আমি ভুল করে 50 টাকা লিখে ফেলছি। ভুল করে কি করে ফেলছি? 50 টাকা লিখে ফেলছি। তাহলে এই ভুলটাকে আমরা বলি হচ্ছে করণিক ভুল। এই ভুলটাকে আমরা কি বলি ভাইয়া? এই ভুলটাকে আমরা বলি হচ্ছে করণিক ভুল। লাস্ট এমসিকিউ 102 নাম্বার বলা আছে খতিয়ানে স্থানান্তরের সময় ভুলবশত কম বা বেশি অঙ্কের লেখা রেওয়ামিলের আলোকে কোন ভুল? মানে আমি যদি টাকার অঙ্কটা কি করে ফেলি, কম বেশি লিখে ফেলি, এই ভুলটা আসলে কোন ধরনের ভুল? এই ভুলটা হচ্ছে আমাদের টাকার অঙ্কের ভুল। এই ভুলটা আমাদের কোন ধরনের ভুল? এটা হচ্ছে আমাদের টাকার অঙ্কের ভুল। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু অনেক সময় নিয়ে আমাদের টাইপ 4-এর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, আমরা সবগুলো প্রশ্ন বিস্তারিত আলোচনা করেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ 5-এর যেই এমসিকিউগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা আলোচনা শুরু করব। তো তোমরা যারা টাইপ 4-এর ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।